ঠিক আছে, স্বাগতম সবাইকে এই সেমিস্টারের ইলেকট্রনিক সার্কিট ক্লাসে। আচ্ছা, তো আগে অনেক কথা বলতেছিলাম রেকর্ডের আগে, ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু কথা বলছি, এটা জাস্ট ক্লাসে শুনলে হবে। কোর্স রিলেটেড কথা বলতে চাই আমি শুরু করছি। ইলেকট্রনিক সার্কিট 2 এটা অন্যতম একটা প্যাটার্ন কোর্স ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং জন্য। ভবিষ্যতে কেউ যদি ইলেকট্রনিক ফিল্ডে রিসার্চ করতে চাও, তার হচ্ছে এই সাবজেক্টটা খুব ভালোভাবে পড়ানো, মানে ইলেকট্রনিকের বেসিক তুমি বুঝো না। আর ইলেকট্রনিক সার্কিট 1 এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। যদি কোনো প্রিভিউ দরকার হয় আজকে আমি ক্লাসে কিছু প্রিভিউ করাই। আচ্ছা, তো শুরুতেই ক্লাসের কোর্স আউটলাইনটা নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে আমাদের টোটাল উইক 14 উইকে সাধারণত ভাগ করা হয়, হয়তো কোনো সময় কম কোনো সময় বেশি হয়, 1-2 উইক। আচ্ছা, সো আমরা হয়তো ট্রাই করবো 12 উইকের মধ্যে সব শেষ করে দিতে। তারপর 14 উইকে যে প্ল্যান দেওয়া হয়েছে এটা 2 উইক হাতে রেখে করা হয়েছে, যাতে 1 উইকে আমি খাবার করে দিতে পারি, এরকম কিছু টপিক আছে। আচ্ছা, শুরুর দিকে যে আমরা টপিক দিয়ে শুরু করব এই কোর্সটা, সেটা হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার। অপারেশনাল অ্যামপ্লিফায়ারের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন রকম সার্কিটে। সেই অ্যাপ্লিকেশনের পার্টগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই তিনটা পার্টে আমরা আগামী 1 মাস মনে হয় 4 সপ্তাহের মতন লেগে যাবে। তো এইটার পাশাপাশি আমাদের উইক 2 তে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তারপর উইক 3 তে একটা ক্লাস টেস্ট থাকবে, আর উইক 4 এ মিডের আগে একটা প্রেজেন্টেশন থাকবে। তো প্রেজেন্টেশন টপিকগুলো আমি দিয়ে দিব। যারা 12 ব্যাচ তারা জানো কিভাবে প্রেজেন্টেশনটা আমি নেই, তো 11 ব্যাচ থেকে একইভাবে ওই মার্চ করে একটা গুগল শিট দিয়ে দেব। যারা যারা প্রেজেন্টেশন করবো ফেসবুক গ্রুপে ওই তার নামের পাশে জাস্ট লিংকটা আপলোড করে রাখবো, যাতে আমি ইজিলি তার বোর্ডের পাশে নাম দিয়ে আমি চলে যেতে পারি তার ফেসবুক লিংকটা, মানে ফেসবুকের ওই ভিডিও লিংকটাতে। তাহলে এছাড়া খুঁজে বের করতে খুব সমস্যা হয়ে থাকে। আচ্ছা, তো এটা হলো উইক 4। এরপর উইক 5 পর্যন্ত মেবি আমাদের মিড সিলেবাস হবে। উইক 5 এর কি আছে? আচ্ছা, অ্যামপ্লিফায়ার ফ্রিকোয়েন্সি রেসপন্স নিয়ে। আচ্ছা, সমস্যা নেই, ওটার মধ্যে কভার হয়ে যাবে। তখন হচ্ছে ফাইনাল মিডের আগে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এর পরবর্তী আশা করি মিডের পরে যেটা, সেটা হচ্ছে আমরা ফিডব্যাক টপোলজি দেখবো, অসিলেটর দেখবো, আর মেইন যে আমাদের টপিক থাকবে সেটা হচ্ছে ফিল্টার সার্কিট নিয়ে। ফিল্টার সার্কিট নিয়ে ইউজ পড়ালেখা আছে। আর যত রিসার্চ ফিল্ড আছে এই ফিল্টার মানে ইমপ্লিমেন্টেশন বা এটার মডিফিকেশন লাগে যে কোনো সার্কিট তুমি বানাতে যাও। আমি যখন মাস্টার্সে এখন থিসিস করতেছি, যখন এখানেও হচ্ছে আমার ফিল্টার সার্কিটে ইমপ্রুভমেন্টের একটা কাজ করা লাগবে, বুঝতেছি যে এটা করলে বেটার হবে আউটপুটের জন্য। তো ফিল্টার সার্কিট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই ফিল্টার সার্কিট নিয়ে মনে হয় কিছু আমি বলছিলাম মেজারমেন্ট কোর্সে, অ্যাক্টিভ ফিল্টার, প্যাসিভ ফিল্টার, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ, এগুলো নিয়ে আমরা ডিটেইলস দেখব। এগুলোর আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে যে অ্যাক্টিভ ফিল্টার, প্যাসিভ ফিল্টার প্রত্যেকটা নিয়েই বিস্তারিত বর্ণনা থাকবে। এরপর হচ্ছে টাইমার আইসি বা আইসি 555, এটা নিয়ে কিছু আলোচনা থাকবে। পরবর্তীতে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক দেখব যে পাওয়ার অ্যামপ্লিফায়ার। আমাদের নরমাল অ্যামপ্লিফায়ারের কাজ কি আর পাওয়ার অ্যামপ্লিফায়ারের সাথে এটার ডিফারেন্সটা কি, এইটা নিয়ে আলোচনা থাকবে। এটা দিয়ে মোটামুটি আমাদের কোর্সটা কমপ্লিট হবে। এটা ইনশাআল্লাহ আশা করি আমরা ঠিক মতোই শেষ করতে পারবো, যদি এটা বেশি উইকে ভেরিয়েশন হয়। আশা করি এবার এত গ্যাপ করবে, ফার্স্ট সেমিস্টারে কয়েকটা ক্লাস হালকা হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওভারঅল কোর্স প্ল্যান। পাশে হচ্ছে কি কি অ্যাসেসমেন্ট থাকবে সেগুলো লেখা আছে, আর যেগুলো হচ্ছে বেসিক্যালি ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন প্রত্যেকটা মার্ক করে বোল্ড করে লিখে দেওয়া আছে। ওই উইকে হবে, এক্স্যাক্ট ডেট আমি দেই নাই, কেননা ডেট অনেক সময় হেরফের হয়। তো উইক বলে দিছি, উইকের যে কোনো একটা ক্লাস হবে, 3 দিন তোমার সাথে আমাদের দেখা হচ্ছে। আচ্ছা, সো ক্লাস টেস্ট 2 হবে 12 উইকে, 13 উইকে অ্যাসাইনমেন্ট 3, এবং লাস্টে মনে হয় প্রেজেন্টেশন মিডের পর একটা প্রেজেন্টেশন 10th উইকে প্রেজেন্টেশন 2। তো ওভারঅল কোর্স হচ্ছে আমাদের কয়টা কি থাকবে এটা বলছি না, হ্যাঁ, 2টা ক্লাস টেস্ট থাকবে, 2টা প্রেজেন্টেশন থাকবে, 3টা অ্যাসাইনমেন্ট থাকবে, আর একটা মিডটার্ম ফাইনাল থাকবে। জানি এটা হচ্ছে পার্সেন্টাইজটা ভাগ করে দেওয়া আছে। এখানে কিছু ইস্যু আছে। আমাদের মিড ফাইনাল ঠিক আছে, এটা আমরা ডিরেক্ট পরীক্ষা হলে এসে দেখি। হ্যাঁ, এখন এখানেও অনেক সময় যেটা হয় কারো অ্যানসার ঠিকমতো আসে না, কিন্তু প্রসিডিউর ঠিক আছে, মানে অনেক প্রশ্ন কনসিডারেশনের দরকার। ওইখানে কিন্তু ইমপ্যাক্ট গুলি আসবে যে তোমরা ক্লাসে যে অ্যাসেসমেন্ট করছো ওইখান থেকে কিছু আমি ইমপ্যাক্ট এখানে অ্যাড করি, এটা সবসময় করা হয়।
যারা 12 বা 13 যেটা ক্লাসেস না অনেকে বুঝতে পারছে, কেননা আমি যেটা বলছি যে অনেকে হয়তো লাস্ট স্টেজ ঠিক মতো কমপ্লিট করতে পারে না জিনিসটা, কিন্তু সে ক্লাসে তার পারফরমেন্স ভালো ছিল, সো এখান থেকে কিছু মার্কস আমি অ্যাড করতে পারছি বা কনসিডারেশন করছি, যাচ্ছে না এটা হয়তো মার্কস দিয়ে দিয়েছে। অনেকেই মোটামুটি রেজাল্ট ভালো আসছে যাদের ক্লাসের অ্যাসেসমেন্টগুলি ভালো ছিল, প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট ঠিকমতো সাবমিট করছে এবং যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স করছে, এটার একটা ইমপ্যাক্ট তারা রেজাল্ট পাইছে। 12 এর রেজাল্ট ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, আব্দুল্লাহ সাইকেল রেজাল্ট মেজারমেন্ট অনেকের ভালো হয়েছে, যারা ক্লাসে ঠিকমতো অ্যাটেন্ড করছে, যারা অ্যাটেন্ড করেনি তাদের রেজাল্ট এতটা ভালো হয়, তাই না? তাই তো ক্লাসে ঠিকমতো আসতে হবে এবং অ্যাসেসমেন্ট যা দিই সবগুলো, অ্যাসেসমেন্ট মিন্স আমাদের প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, সিটিগুলো সবগুলোতে অ্যাটেন্ড করতে হবে, তাহলে মোটামুটি আমাদের ভালো একটা রেজাল্ট আসবে। আচ্ছা, আর রেজাল্ট মোটামুটি আমার কোর্সে যারা ঠিকমতো পারফর্ম করে রেজাল্ট ভালো আসে, এটা মোটামুটি নাম্বার বাড়াই দিই না, কিন্তু যে যতটুকু ট্রাই করি প্রথম দিন ভালো এসেছে এই সবগুলোতে পার্টিসিপেট করা। আচ্ছা, এইবার যেটা একটু নতুনত্ব থাকবে অ্যাসাইনমেন্টে, অ্যাসাইনমেন্ট আমি এর আগের বার যে জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে একজন বা দুজন মেন উৎস থেকে সে হচ্ছে বাকিদের ছড়ায়। এখনকার যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে এগুলো সব হচ্ছে আমি অনলাইনে সফট কপি নিব, কারণ আমার কাছে প্লাজারিজম চেক করার যন্ত্র আছে। কিভাবে? কারণ আমি যে সুপারভাইজারের থিসিস করতেছি এখন মাস্টার্সে, তার একটা প্লাজারিজম আছে, আমি কিছু লিখে দিলে উনি ধরে আমাকে বলে দেয়, তো উনি আমাকে অ্যাক্সেস দিয়ে রাখছেন, তো আমি ইজিলি টার্নিটিভে চেক করতে পারবো। চারটে এগুলো আবার আমার নিজস্ব একটা আইডি কেনার ইচ্ছা আছে সামনে কিনে দেবো। তো টার্নিটিভে হচ্ছে তোমার ইজিলি প্লাজারিজম চেক করা যায়, কে কোথা থেকে কত কপি করছো, আর যদি সফট কপিতে নিব সো বেসিক্যালি সবকিছু পার্সেন্টেজ বের হয়ে যাবে। সো এটার জন্য আমাদের এখন যে ফরম্যাটগুলিতে পড়া লাগবে, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, এই জন্য এই জিনিসটার সাথে পরিচয় করাবো। একটা অ্যাসাইনমেন্ট কখনোই ডিরেক্ট বলা থাকবে না যে এটা সম্পর্কে ন্যারেশন করে বা এটা সম্পর্কে বলে, তো কিরকম থাকবে, কোন একটা স্টেটমেন্ট আকারে থাকবে। যেমন হচ্ছে আমি বিজেপি কে সাপোজ কারেন্ট কন্ট্রোল সোর্স করব, ঠিক আছে, আমি বিজেপি কে কেমন ভোল্টেজ কন্ট্রোল করতে পারবো, এটা হয়তো আমি একটা স্টেটমেন্ট চাই। তোমার কি করতে হবে, ডিরেক্ট অ্যানসার তুমি পাবা না, চ্যাটজিপিটি কাজ করলে অ্যানসার পেয়ে যাবে, কিন্তু ওইরকম যদি আসলে ধরো এবাই ইয়াতে ধরা পড়ে যাবে, তখন যেটা হবে আমি তোমাকে 4 থেকে 5টা হয়তো পেপার তোমাদের সবাইকে দিয়ে দিব, তোমরা এই পেপারগুলো পড়ে ওইখান থেকে রেফারেন্স নিয়ে তুমি স্টেটমেন্টটা আছে এই পেপারে এটা বলা হয়েছে, এটার জন্য অ্যাসাইনমেন্টগুলো খুব ছোট হবে, 1 পেজ বা 2 পেজে হবে, কিন্তু এটার জন্য 2-3 ঘন্টা সময় দেওয়া হবে, এটাই মানে অ্যাট লিস্ট 2-3টা পেপার দেওয়া হবে মিনিমাম, ওইখান থেকে পড়ে নিজের বুঝে নিজের মতো লিখে দিতে হবে। যদি ডিরেক্টলি লাইন কপি করো প্লাজারিজমে ধরা পড়বে, কনসেপ্ট আনতে হবে, যে কনসেপ্টটা তুমি বুঝছো সেটা লিখতে পারবে, তখন তার রেফারেন্স দিয়ে দিতে হবে। এটার পরবর্তীতে হেল্প হবে কি, তোমাদের প্রজেক্ট পেপারে হেল্প হবে, পরবর্তীতে যদি রিসার্চ করতে চাও, পেপার বের করতে চাও, তখন ঠিক হবে। সো এখানে অ্যাসাইনমেন্ট সবগুলি হবে, এখন আমি যেটাই দিব স্টেটমেন্ট আকারে থাকবে, এবং কপি হলে তো ধরা খাবে, কপি। আর যদি অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে করতে চাও, তুমি ওই যে 11 পেপার আমি 2-3টা দিয়ে দিব, এখান থেকে একটু পড়ে 1-2 ঘন্টা টাইম দিয়ে নিজের মতো করে লিখে দিই, যে এটাই একটু করে নেব। বুঝে গেছে? এটা থেকে এক্সাম্পল ছিল, তো কয়েকটা 3টা পাবো, তো 3টা অ্যাসাইনমেন্ট ওরকমই থাকে, 1 পাতা বা 1.5 পাতা বা 2 পাতা ম্যাক্সিমাম, এর বেশি লেখা না, সব ছোট ছোট অ্যাসাইনমেন্ট। কিন্তু আমি এই কোডটা দেখেছি যে 1-2 ঘন্টা অ্যাটলিস্ট টাইম দিয়েছি অ্যাসাইনমেন্ট ছিল, 10 ঘন্টা। আর যার এগুলিতে ভালো হবে তার ল্যাবও ইফেক্ট করবে, অ্যাসাইনমেন্ট কিন্তু অনেকগুলি দিচ্ছি, যার এগুলি তো ভালো হবে ল্যাবও ইফেক্ট করবে, তো নাম্বারে সরাসরি হয়ে যেতে পারে যে ভালো। ওকে, সো বেশি হার্ড লাগতেছে নাকি, বেশি কথা টানে কথা বলতেছি, স্লো হয়ে পড়ো, ঠিক আছে স্যার? ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে এখন আমরা যদি একটু রিক্যাপ করতে চাই, রিক্যাপ করতে গেলে আমাদের কি করতে হবে, বিজেপি কি করতে হবে না, এই যে ল্যাবের আগে থেকে ট্রেনিং করালাম না, ইলেকট্রনিক্স 1, এটাই তো ইলেকট্রনিক্স 1 তো পরে বলতেছি স্যার, আপনি ডায়োড করবেন, ডায়োড করছিলাম যারা ছিল তারা ঠিক মতো বুঝছো, ডায়োডের ডিপ্লেশন পর্যন্ত পড়েছিল। বিটেক সেমিকন্ডাক্টর, এনটেক সেমিকন্ডাক্টর নিয়ে আইডিয়া আছে আমাদের সবার,
ইলেকট্রনিক সার্কিট টু। আচ্ছা, ইলেকট্রনিক কথাটা কেন আসছে? ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এগুলোর মধ্যে পার্থক্য electrical mainly sir is the power distribution something electronic mainly electrical component নিয়ে electronic হচ্ছে machinery মানে এইগুলা বাদে যেগুলো আছে সেগুলো ইলেকট্রিক্যাল সবাই পরে দিয়ে করতেছে, সেন্টারাইজ করতেছে, বেসিক পার্থক্য। স্যার বেসিক পার্থক্য হচ্ছে ইলেকট্রিক্যাল যেমন হচ্ছে এসি যে এসি নিয়ে কাজ করা যায়। স্যার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালটা হলো ইলেকট্রিক্যালটা হলো মূলত যে এই বিদ্যুৎ উৎপাদন করা এবং এই যে ডিস্ট্রিবিউশন রিলেটেড যে ব্যাপারগুলো মানে এগুলো সবই ঠিক আছে, কিন্তু সব সারফেসের কথা। সেটা হচ্ছে মেইন ডিফারেন্স হচ্ছে কারেন্ট প্রবাহ। যে ইলেকট্রনিক সেক্টরে সবগুলো কারেন্ট হচ্ছে 1000 ভাগের 1 ভাগ আকারে থাকে, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এই জন্য কম্পোনেন্টগুলো হয় ইলেকট্রনিক এর মধ্যে বিভিন্ন। ওকে, আর ইলেকট্রিক্যালে যেটা হয় কারেন্টের পরিমাণ বেশি থাকে আমাদের স্যার ডিস্ট্রিবিউশন আছে এটা হচ্ছে মেইন ডিফারেন্স। কারণ ইলেকট্রনিক কম্পোনেন্ট যদি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট মধ্যে কনভার্ট হয়ে যায়, তখন যেটা হয় তখন ওইটা পাওয়ার দিয়ে সম্বোধন করা হয়, পাওয়ার অ্যাম্পলিফায়ার, পাওয়ার ডায়োড, সেখানে হচ্ছে বেশি পাওয়ার যেতে পারে। ওই ফিল্ডটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্স মিলে আরেকটা নতুন ফিল্ড পাওয়ার ইলেকট্রনিক্স। যেটা হচ্ছে এখন তোমাকে কি বলবো এটাকে রিসার্চের জন্য একবারে কাটিং এজ টেকনোলজি পাওয়ার ইলেকট্রনিক্স এর ফিল্ডে ডেভেলপমেন্ট। আচ্ছা, সো ইলেকট্রনিক্স 1 এ আমাদের কিছু বেসিক আমরা একটু তাহলে রিক্যাপ করি। আজকের ক্লাসটা আমাদের প্রিভিউ ক্লাসে থাকবে আমাদের। সো আমাদের ডায়োড, বিজেটি আর হচ্ছে মসফেট। আর না হলে একটা হয় যে কোনো একটা ল্যাব ক্লাসে আমি বিজেটি নিয়ে অনেক ডিটেইলস কনফিগারেশন আলোচনা করব। এখন জাস্ট ওভারভিউ দিয়ে ওকে, যে কোনো একটা ল্যাব ক্লাসে ডিটেইলস আলোচনা করব 2 ঘন্টার মতো একটা লেকচার আমি ইলেকট্রনিক্স বা মসফেট। এখন জাস্ট বুঝাবো যে কোনটার কাজ আসলে কি করে আছে। ডিটেইলস বুঝানোর জন্য পুরো একদিন সময় লাগে, তাহলে আসলে ওভারভিউ দিলেও লাভ হবে। আচ্ছা, তো যেটা হচ্ছে ডায়োডের লাস্টের দিন কি পড়াইছিলাম মনে আছে? ডিপ্লেশন। একটা পি টাইপ আর এন টাইপ পরিবাহী, এগুলো তো চিনি। যারা আগের ক্লাসে ছিল কথা বলবো। এটা কি টাইপ পরিবাহী? এটা কি টাইপ পরিবাহী? সেটিং টাইপ স্যার, এক টাইপ। আগের ক্লাসে বলছিলাম না কথা বলবো না। এটা কি টাইপ পরিবাহী? জাস্ট এক টাইপ। আগের ক্লাসে ছিল কথা শোনো নাই। এটা কি টাইপ পরিবাহী? সামনে টাইপ কেন এটা? এটা বলছিলাম আসো বেসিক আগে ক্লিয়ার করো। সেমিকন্ডাক্টরের উদ্ভব হয় কোথা থেকে? সিলিকন আবিষ্কার না জার্মানিয়াম আবিষ্কার? মেইন আগে কাজ শুরু হয় জার্মানিয়াম বড় হয়ে পরবর্তীতে সিলিকন এর আসছে। সিলিকন জার্মানিয়াম সিলিকন কাজ করে। আচ্ছা, সমযোজী বন্ধন তো আমরা চিনি। সমযোজী বন্ধন মানে কি? কোভালেন্ট বন্ড মানে ধরো একটা পরমাণু আমি যদি আঁকি, সাপোজ সিলিকনের পারমাণবিক নাম্বার কত? 14, তাই না? আচ্ছা, 14 দিয়ে তো হয়। আচ্ছা, তারপরে আরেকটা তোমাদের এক্সট্রা আমি কাজ দিই, সেটা হচ্ছে 1 থেকে 47, আচ্ছা 50, 1 থেকে 50টা পরমাণুর নাম তোমরা সবসময় মুখস্থ রাখবে। যদি তুমি একটা সায়েন্সে কাজ করতে চাও তাহলে কি লাগবে? 1 থেকে 50টা পারমাণবিক ওই 4 থেকে মৌলগুলোর নাম তুমি মুখস্থ রাখবে। হাইড্রোজেন, হিলিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এরকম।
তো সিলিকনের পারমাণবিক সংখ্যা কত 14 পারমাণবিক পরমাণুতে ইলেকট্রন বিন্যাসটা কি রকম হয় জানি 2 8 8 এরকম করে হয় শেল থাকে তো এখানে হচ্ছে 14 তাহলে 14 কে তুমি এই প্যাটার্নে ভাগ করো তাহলে 2 আর 8 কত হলো 10 এর পরে কয়টা থাকতে পারবে 8টা থাকতে পারবে কিন্তু ওর আছে 4টা তাহলে 2 4 2 8 4 হয়ে যাবে ওর তার ইলেকট্রন নাই এই 14 দিয়ে কি বোঝাবে ওর মধ্যে 14টা প্রোটন আছে 14টা ইলেকট্রন আছে তাহলে এখানে একটা গেল দুইটা এখানে গেল 8টা ঠিক আছে এরপর এখানে কয়টা আসলো 4 1 2 3 4 যদি ধাতু হয় তো লাস্টে ইলেকট্রন কয়টা থাকে একটা বা দুইটা অথবা তিনটা আর যদি অধাতু হয় কয়টা থাকে কয়টা 5টা বা 5টার অধিক মানে 5 বা 5 এর অধিক তার লাস্টে ইলেকট্রন থাকে যদি 4টা থাকে সেটাকে আমি নাম দেই সেমিকন্ডাক্টর প্রথমে যারা 1 থেকে 3 থাকে তারা মেটাল তারা হয় বেসিক্যালি কন্ডাক্টর এরপরে যারা 4 থাকে তারা হচ্ছে সেমিকন্ডাক্টর আর হচ্ছে যারা 5 এর অধিক থাকে তারা হচ্ছে ইনসুলেটর তো যখন এই 4টা থাকতেছে এই 4টা কি করবে তার 4টা পাশে সিলিকনের সাথে সে বন্ড করে লাস্টে এইটা 8টা ইলেকট্রন নিয়ে আসবে এটা তার উদ্দেশ্য থাকে কষ্ট মানে 8টা না মানে সে স্টেবল আকারে আসছে তাহলে এখানেও সে আশেপাশে 4টা সিলিকনের সাথে আবদ্ধ থাকবে তাই তো অন্য কালি থাকলে ভালো হতো সমস্যা বুঝতাম ছোটদের পড়া ঠিক আছে এইরকম করে তাহলে বুঝতে শুরু ঠিক আছে এরকম করে এই সিলিকনটা ধরো তার আশেপাশে সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে আচ্ছা এতটুকু তো আসে তো এখন এইটা যেটা হলো এই স্ট্রাকচারটা আমরা একটু মনে রাখবো একটু পরে আমরা এটা কথা বলবো যখন মাইনরিটি গার্ডিয়ান নিয়ে কথা বলবো তখন এই ইয়াটা আপনাকে মনে রাখবো আচ্ছা এটা বুঝতে পারবো আমি সো এখন বিজ্ঞানীরা যে কাজটা করলো সায়েন্টিস্টরা যে কাজটা করলো এইটার জায়গায় সিলিকনের জায়গায় সে একটা ত্রিজোড়ী পরমাণু নিয়ে আসলো সেটা কি হলো বোরন সাপোজ আচ্ছা বোরন হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে এরকম করে না অ্যালুমিনিয়াম বোরন তারপর কি হলো কার্বন ওই রিলেটেড হচ্ছে নাম থাকবে আচ্ছা সো এইখান থেকেও তোমার যখন বোরন আনলো বোরনের লাস্টের ইলেকট্রন কয়টা জানি বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5 তাহলে আমি কি করতে পারবো 2 8 তো হবে না তাহলে হবে 3 তাহলে লাস্টের ইলেকট্রন কয়টা 3টা তাহলে লাস্টের ইলেকট্রন কয়টা থাকবে 1 2 এইখানে যখন থাকবে তখন এখানে কি একটা ফাঁকা স্থান থাকবে না আর এই ইলেকট্রনটা তো সিলিকন আছে তাহলে ওর কি একটা ফাঁকা স্থান হয়ে গেল না তখন কি হবে যেহেতু ফাঁকা স্থান থাকতেছে যে পিন বল আমরা কি আছে ছোটবেলায় একটা মার্বেল হিল দিতাম এটা যে কোনো একটা ঘরে যে বসে পড়তো তো একটা ধাতুর জায়গায় যে সবকিছু একসাথে আছে সবকিছু মানে স্থিতিশীল কিন্তু ওরা নিজের আশেপাশে কিন্তু অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে সো এটার জন্য যেটা হয় সহজে এইখানে যেহেতু অনেকগুলো ইলেকট্রন পাশাপাশি আছে বড় বড় যা এখানে যা যে কোনো একটা এদের আকর্ষণ বিকর্ষণের জন্য একটা ইফেক্টে তোমার একটা ইলেকট্রন ধরে এখানে আসবে যখন একটা এখানে আসবে এখানে ফাঁকা হয়ে যাবে এটা ফাঁকা হলে আরেকটা এসে ফিল আপ করবে সেরকম ওর মধ্যে ইলেকট্রন বসার জায়গা বেড়ে গেল সেইটাকে আমি কি বলতেছি হোল এই ফাঁকা স্থানগুলোকে বলা হচ্ছে হোল আর এই যে আমি একটা অন্য পরমাণু এটার মধ্যে মিশালাম এটাকে আমি কি বলতেছি ইমপিউরিটি মিক্স করতেছি এই প্রসেসটা হচ্ছে ডোপিং এই ডোপিং এর জন্য আমার এখানে হোল সৃষ্টি হচ্ছে এখন যদি আমি আমার কাছে 10 কোটি সিলিকন পরমাণু আছে তার মধ্যে আমি ধরো 50 লাখ এই ডোপিং করে দিলাম বা 30 লাখ 10 লাখ ডোপিং করে দিলাম তখন কি হবে ওর মধ্যে হোলের সংখ্যা অনেক বেড়ে যাবে ঠিক আছে তাই তো পারতি কি বললাম বলো কথা বলা যাবে আচ্ছা সো হোলের সংখ্যা বাড়তেছে কেন ইমপিউরিটি অ্যাডের জন্য জি স্যার এটা আমি বুঝলাম বুঝছো
তো এইটার জন্য যেটা হলো হোলের সংখ্যা অনেক বাড়তেছে। একটু যদি আমরা খেয়াল করে দেখি না কোশ্চেন আগে বলছিলাম আগের ক্লাসে যে তাহলে এটা তো আমার পি টাইপ হয়ে গেল তাই না? একটা পি টাইপ দেখা যায় জি স্যার একটা পি টাইপ ম্যাটেরিয়াল হয়ে গেল। এটা বসিয়ে দেব। তাহলে এটাকে একটা পি টাইপ ম্যাটেরিয়াল হয়ে গেল। তাহলে একটা পি টাইপ ম্যাটেরিয়ালের টোটাল নেট চার্জ কত? স্যার 0 ক্লাস করছিলেন ঠিক আছে। পি টাইপ ম্যাটেরিয়ালের নেট চার্জ কত? রিয়াজ পজিটিভ না? জি স্যার 0 স্যার আমি পারছি ওখানে ইলেকট্রন এসে বসবে তো ওইটার কারণে ফ্রিটা নিজে জিরো क्या विषय কাছাকাছি গেছে কেন দিল? কারণ ওইটাতে তো ধরেন আপনার আমি যখন সিলিকনের সাথে বোরন অ্যাড করবো বোরনের লাস্ট সেলের যে তিনটা এরিয়া থাকে ওখানে তো একটা গ্যাপ থাকবে কাছাকাছি মানে সিলিকনের মধ্যে কয়টা প্রোটন ছিল? 14টা। কয়টা ইলেকট্রন ছিল? 14টা। তো সিলিকনকে সরিয়ে যখন বোরন আসলো বোরনে ইলেকট্রন কয়টা? 5টা। প্রোটন কয়টা? 5টা। নেট চার্জের পরিবর্তন হলো? নেট চার্জের কিছু চেঞ্জ আসছে? এই রুমে ধরে একটা পানির বোতলে তুমি 10 লিটার পানি ফেললা, 10 লিটার পানি বের করে নিলা, কোনো পানি থাকবে না। ওই বোতলে তুমি 3 লিটার পানি ফেললে 3 লিটার পানি বের করে নিলে, কোনো পানি থাকবে না। তাহলে এখানে আগে যে সংখ্যক প্রোটন ছিল সেই সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন এখনো আছে। তাই ইলেকট্রন প্রোটনের ভারসাম্য নষ্ট মানে সেখানে চার্জ থাকবে। ধরো কোনো জায়গায় 5টা প্রোটন আছে, 3টা ইলেকট্রন আছে, দ্যাট মিন্স সেখানে পজিটিভ চার্জ 2টা আছে, মানে চার্জের সংখ্যাটা বেশি। কিন্তু এইখানে যতটা প্রোটন তত ইলেকট্রন কি এখন বিরাজমান না? সো এইটার মধ্যে ইলেকট্রনের তুমি বলতে পারবা একটা চলন আছে, মানে ইলেকট্রন নড়াচড়া করতে পারতেছে, ঠিক আছে, চার্জের কিন্তু ওর মধ্যে নেট চার্জ কত? 0। তুমি পি টাইপে যাও এন টাইপে যাও সেম, ওদের নেট চার্জ কত থাকবে? 0। তাহলে এখন তুমি বোরন দিলা, নেট চার্জ 0, ঠিক আছে, এখন কি হবে? ক্লিয়ার। এখন এই পাশের শেল থেকে বোরনে একটা ইলেকট্রন এসে বসবে। ইলেকট্রন গ্রহণ করলে আমরা কি বলি সেটাকে? মাইনাস। কোন একটা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে সেটা কি হয়? মাইনাস। কোন একটা আয়ন ইলেকট্রন ত্যাগ করলে সেটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে এইটা যদি ইলেকট্রনটা গ্রহণ করে তাহলে এই বোরন আয়নটা কি হয়ে যাবে? মাইনাস। আয়ন বরণ ইলেকট্রন বরণ। আয়ন বরণ। একটা ফুটবল মাঠের কথা চিন্তা করো। ফুটবল মাঠটা হচ্ছে একটা আয়ন আর ওটার মধ্যে একটা বল ছোট ফুটবল রেখে দিলে সেটা হচ্ছে আমার একটা ইলেকট্রন। তো আয়ন বরণ ইলেকট্রন বরণ, আয়ন বরণ। সো বেসিক্যালি এই বোরনগুলো কি হয়ে যায়? সবগুলো কি নেগেটিভ হয়ে যাচ্ছে না? এই বোরনগুলো হয়ে যাচ্ছে আমার নেগেটিভ এবং ওর মধ্যে হোল সৃষ্টি হচ্ছে না ওর আশেপাশে। তাহলে এইটা কি টাইপ পরিবাহী? পি টাইপ। এটা হচ্ছে পি টাইপ, একটা পি টাইপ পরিবাহী আর এটা কি টাইপ পরিবাহী? বুঝে গেছে? এই ছবি দেখে আর কনফিউজ হবো? সো এখন আমার পরবর্তী স্টেপ ছিল, আচ্ছা এটা এখনই বলে দিই। তবে এটার মধ্যে মেজরিটি ক্যারিয়ারটা বলে একটা, মাইনরিটি ক্যারিয়ার বলে একটা জিনিস থাকে। মেজরিটি ক্যারিয়ারকে যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা। এখানে মেজরিটি ক্যারিয়ার কি আছে? এখানে মেজরিটি ক্যারিয়ার কি? ইলেকট্রন। আচ্ছা মেজরিটি আয়ন এখানে বেসিক্যালি হিসাব করা হয় না, কারণ হচ্ছে এই আয়ন কিন্তু নড়াচড়া করতে পারত, কিন্তু ইলেকট্রনের তুলনায় আয়নের যে আকারটা অনেক বড়, যেন বেসিক্যালি আয়ন নড়াচড়া করবে না, ওটা মোটামুটি ফিক্স থাকে এবং স্টেবল থাকে। এই ক্যারিয়ারগুলো ঘোরাফেরা করতে থাকে, রোমিং করতে থাকে। সো এইটার জন্য যেটা হয় এই ক্যারিয়ার বেসিসটা বলা হয় যে এটা মেজরিটি ক্যারিয়ার হোল, এটা মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এটাই। তাহলে মাইনরিটি ক্যারিয়ার একটু আগে বুঝলাম না, এই ছবিটা মাথায় রাখতে। এখন তোমার ধরো সিলিকনে তুমি রাখছো, এইখানে আগের মতোই সুন্দরভাবে ওরা স্টেবল অবস্থায় আছে, ঠিক আছে। এরপরে কি ক্লাস আছে? কি ক্লাস?
probability একসাথে জি স্যার সেমিস্টার আমরা আমাদের ভাই ভাই ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে এটা একটা নরমাল সেমিকন্ডাক্টর ছিল। এইটা তো আমরা জানি যে সেমিকন্ডাক্টরের যদি পরিবেশে টেম্পারেচার বৃদ্ধি পায় ধাতু পক্ষপাতী কিছু ইলেকট্রন কি বের হতে থাকে না, শক্তি শোষণ করে। সো নরমাল টেম্পারেচারেও এখানেও কিছু কিন্তু মুক্ত ইলেকট্রন থাকবে। মুক্ত ইলেকট্রন থাকা মানে সেখানে মুক্ত হোল থাকবে। হোল থেকে চলে গেলে ইলেকট্রন সেখানে হোলের সৃষ্টি হবে, তাই না? তার নরমাল একটা টেম্পারেচারও কিন্তু সিলিকন সেমিকন্ডাক্টরে আমি ইয়া পাচ্ছি, কি পাচ্ছি? হোল বা ইলেকট্রন পাচ্ছি। এরপরে যখন এটাকে ডোপিং করলাম তখন এখানে মেজরিটি ক্যারিয়ার এটা হয়ে গেল, কিন্তু ওর মধ্যে কিছু সামান্য পরিমাণ ইলেকট্রন আছে। এইটাকে বলা হবে আমার মাইনরিটি ক্যারিয়ার। এইখানেও যেরকম ইলেকট্রন আছে সেখানেও সামান্য কিছু পরিমাণ হোল আমি পাবো, সেটাও হবে আমার মাইনরিটি ক্যারিয়ার। তাহলে পি টাইপের মেজরিটি ক্যারিয়ার কারা আর মাইনরিটি ক্যারিয়ার কারা? মেজরিটি হচ্ছে ইলেকট্রন স্যার, যে এখানে মানে যে গোলগোলের মধ্যে এটা তো সামলা আয়ন, ঠিক আছে, এটা যে ক্যারিয়ার আর পি টাইপের মেজরিটি ক্যারিয়ার এটা হোল আর মাইনরিটি ইলেকট্রন। রিয়াজ বলো এন টাইপের মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ার কারা? স্যার মাইনরিটি হচ্ছে এখানে হোল আর মেজরিটি। জি এই মেজরিটি মাইনরিটিটা কি রকম থাকে? ধরো তোমার কারো 1 লাখ, ওটার মধ্যে ধরো 1000 2000 এরকম। আচ্ছা ওই রুমে কি নাম চলে গেছে? স্যার কার্টুনটা খাইতেছি। আচ্ছা সো যেটা হলো এটা তো বুঝলাম। এখন আমি কি করলাম? এই দুইটাকে অ্যাড করে দিলাম, হ্যাঁ PRN এটাকে অ্যাড করে দিলাম। সো এটার নাম হচ্ছে কি PN জাংশন ডায়োড। জাংশন কেন? দুইটা জিনিস অ্যাড হলে সেটাকে আমি কি বলি? জাংশন। আচ্ছা সো এটার নাম হচ্ছে ডায়োড, যেটা হচ্ছে রেকটিফায়ার নামে পরিচিত। ওকে, তারপর ইসমাইল ঘুমায় না। এরপর যেটা হচ্ছে এখানে দেখো এই পি টাইপ আর এন টাইপ যদি পাশাপাশি যুক্ত হয় এই আয়ন কি আয়ন লেগে যাবে? না স্যার, ইলেকট্রন প্রোটন কে সহজে মুভ করতে পারে? ইলেকট্রন। তাহলে ধরো এইখানেও তোমার পি টাইপ ছিল, হ্যাঁ, আর এখানেও ওদের মধ্যে হোল ইলেকট্রন, এই যে এটা ইলেকট্রন ছিল, এটা হোল ছিল, এটা ইলেকট্রন, এরকম না? যখন পাশাপাশি অ্যাড করলাম, সো এই হোল আর ইলেকট্রন কি একসাথে বসলে ওদের তো আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি তো ছোটখাটো করতেছো না, ফোন চার্জ বসো বসো। এই হোল আর ইলেকট্রন গুলি কি একসাথে মিলে যাবে না? মিলে গেল। তখন দেখো তখন এরপরে কি হবে? এই ইলেকট্রন গুলি আবার এখানে আসবে, এই হোল গুলি এখানে আসবে, তাই না? পাশে থাকবে এরকম কেন? স্যার ওরা যে জায়গাতে স্যার মিডল ওই জায়গাতে স্যার নিউট্রাল হয়ে গেছে, কিন্তু ওদের আকার কিন্তু অনেক বড়। তো সহজে ওদের ভেদ করে ইলেকট্রন গুলি সেটা আসতে পারবে না বা হোল গুলি সেটা আসতে পারবে না। তো তখন যেটা হয়ে যাচ্ছে এখানে একটা তোমার নন চার্জ রিজিয়ন একটা সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটার নাম হচ্ছে কি ডিপ্লেশন লেয়ার। ক্লিয়ার? ডিপ্লেশন লেয়ার কিভাবে ক্রিয়েট হলো? ডিপ্লেশন লেয়ার তো হয়ে গেল। সো এই কন্ডিশনটার নাম কি? নো বায়াসিং। স্যার ইসমাইল তিনটা কন্ডিশন, তিনটা বায়াসিং এর নাম বলো। ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, নো বায়াস। নো বায়াস আগে বলবো, নো বায়াস। ওকে, তাহলে নো বায়াস, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। সো এখন আমার যদি এটার মধ্য দিয়ে ইলেকট্রনটা হোল ফ্লো করতে হয় তখন কি কাজ করতে হবে? কোনো একটা সাইড থেকে ইলেকট্রন বা হোলগুলিকে পুশ করা লাগবে যাতে ওদের এই বাধাটা অতিক্রম করে সে যেতে পারে। ওই বাধাটাকে বলা হচ্ছে নি ভোল্টেজ। ওকে, তো আমি যখন ফরওয়ার্ড বায়াসে অ্যাড করি, যখন আমি ফরওয়ার্ড বায়াস দেই তখন কি হবে? এটা প্লাস এটা মাইনাস, তাই তো? ঠিক আছে, তো যখন এটা প্লাস এটা মাইনাস হবে তখন এই পজিটিভের জন্য কি হবে? এইখানে যে আরো কিছু হোল আর ইলেকট্রন একসাথে ছিল ওইখান থেকে কি ইলেকট্রন কিছু বের হবে, ইলেকট্রন কিছু এদিকে আসবে, কিছু নতুন হোল ক্রিয়েট হবে। আবার এখানে নেগেটিভ অ্যাড করার জন্য কি হবে? এখান থেকেও কিছু ইলেকট্রন এদিকে আসবে। সো পরবর্তীতে যেটা হবে এই হোল ইলেকট্রনগুলো একটা প্রেসার ক্রিয়েট করবে, এদিকে একটা পটেনশিয়াল ক্রিয়েট করবে। ওকে, এইটাই হচ্ছে সেই ডায়োড ভোল্টেজ যেটা আমরা জানি VD হচ্ছে 0.7। যে এই ভোল্টেজটা অতিক্রম করলেই সিলিকন ডায়োডের জন্য ইলেকট্রন হোল এক পাশ থেকে আরেক পাশে ট্রান্সফার হওয়া শুরু হবে।
যা মিনিমাম 1 পয়েন্ট। সো আমার তারটা কি রকম হয় তখন আইভি ক্যারেক্টারিস্টিক্স এর তাহলে এই বরাবর যদি ভি থাকে, এই বরাবর যদি আই থাকে, তাহলে শুরু থেকে ভোল্টেজের সাথে সাথে কি হচ্ছে কারেন্ট পাস, স্যার একটা সেরকম হচ্ছে না। নির্দিষ্ট নিয়ম যখন নি ভোল্টেজ আমি পার করে ফেললাম তখন কি কারেন্ট এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে। সো এটা কি ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ, ফরওয়ার্ড বায়াসিং এর ক্যারেক্টারিস্টিক। আরেকটা কার্ভ আছে সেটা এই দিকে দেখ এমনি করে এমনি করে নিয়ে এটা কি রিভার্স বায়াসিং। তাহলে এটা কি হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, এটা হচ্ছে রিভার্স বায়াসিং কার্ভ। এই ফরওয়ার্ড বায়াসিং এর কারেন্টটা কি রেঞ্জে থাকে, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে, আর রিভার্স বায়াসিং এর কারেন্টটা কি রেঞ্জে থাকে, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে। রিয়াজ আমাকে বলো তো কেন এখানে একটা সূক্ষ্ম দাগ পাচ্ছি, এটা তো জিরো হয়ে যাচ্ছে রিভার্স বায়াসিং। রিভার্স বায়াসিং এ কি হবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, তাই তো? তো এই মাইনাসগুলো হোলের উপর বসে যাবে, এই প্লাসগুলো ইলেকট্রনগুলোকে নিয়ে আসবে, সো ওদের মধ্যে কি ডিপ্লেশন রিজাল্টটাকে বাড়তে থাকবে না? তাহলে কেন এখানে একটা কারেন্ট ফ্লো দেয়া গেছে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জ? স্যার ওটা হচ্ছে ওই মাইনরিটি ক্যারিয়ার এক্স্যাক্টলি। তা আমাদের যে মাইনরিটি ক্যারিয়ার বলে একটা জিনিস ছিল না, এই মাইনরিটি ক্যারিয়ারগুলো কিন্তু তখন ওর মতন আবার ও পাস হওয়া শুরু করবে। তখন যেটা হবে এখানে আমি সামান্য একটা কারেন্ট পাবো, কিন্তু একটা টাইমে অনেক ভোল্টেজ বেড়ে গেলে ডায়োডটা নষ্ট হয়ে যাবে, সেটাকে আমি বলতেছি ব্রেকডাউন পয়েন্ট। এটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। জেনার ডায়োড হেভিলি লোড থাকে, এজন্য ব্রেকডাউন ভোল্টেজে সে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের মতন কাজ করে। ওকে, সো জেনার ডায়োডে জেনার ব্রেকডাউনটা হয় এরকম, আর এই যে ব্রেকডাউন, এই ব্রেকডাউনটা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। আচ্ছা, সো এটা ছিল ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স। এটা কি হয়ে গেছে? জি স্যার, আজকের জন্য ওকে, শুরু করছি। আচ্ছা, আজকের তার মানে ব্রেকডাউন ভোল্টেজটা রিভার্স বায়াসিং করতে হবে।